আমার নামে মানে অনুপ বন্দ্যোপাধ্যায় নামে এই যে চ্যানেলটি আপনারা দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলটির মধ্যে আমরা কবি সুনীল গঙ্গোপাধ্যায় ও বাংলা ভাষা আন্দোলন, তার উপরে তথ্যচিত্র, কবি শঙ্খ ঘোষ, তরুণ সান্যাল, রাম বসু, তাঁদের উপরও তথ্যচিত্র রয়েছে। আপনারা জানেন সিঙ্গুর নন্দীগ্রাম পর্যায়ের আমার প্রতিবাদের ভাষা নামের তথ্যচিত্র রয়েছে। এমনকি টোটো উপজাতিদের জীবনযাত্রার উপরে একটা তথ্যচিত্র রয়েছে, কোভিড-19 উপর তথ্যচিত্র রয়েছে, কবি সুভাষ মুখোপাধ্যায় এবং অন্যান্য কবিদের কবিতা এবং রবীন্দ্র দর্শন নিয়ে আমরা আলোচনা করেছি রবিধারার বিভিন্ন পর্বে। তো আজকের পর্বে আমরা কবি সমর সেনকে নিয়ে আলোচনা করব। কবি সমর সেন। মধ্যদিনে সূর্য মনে হয় এক অতিকায় তৃষ্ণার্ত মহিষের চোখ, শূন্য থেকে এক মনে জলাশয় খোঁজে। লিখছেন কবি সমর সেন 1942-43 সাল নাগাদ। মাইকেল অ্যাঞ্জেলো তাঁর মোজেস গড়বার সময় পাগলের মতো এখনি ওখনি পাথর অঞ্চলে পাথর খুঁজে বেরিয়েছিলেন। সব পাথর পাথর নয়, সেই মর্মর চাই। মানুষ তো আসলে সমাজের নানা সম্পর্কের একটি বিশ্বাসযোগ্য সংক্ষিপ্তসার। তাহলে সমাজকে দেখতে হবে, শুনতে হবে, সমাজের মধ্যেই সেই পাথর খুঁজতে হবে যা দিয়ে মাইকেল অ্যাঞ্জেলো মোজেস গড়বে। আবার মোজেস গড়ার ভাবনাটাকে তো আগে মাথায় আসতে হয়েছিল, তারপর তো মনের মতো পাথর খোঁজা, ঠিক কিনা? কিন্তু যদি পাথর না পাওয়া যেত কি হতো? মোজেস তৈরি হতো না। এবার এই পুরো বিষয়টিকে যদি কবিতার প্রেক্ষিতে ভাবি, তাহলে এখানেও প্রথম প্রশ্ন আসবে, কবিতার সঙ্গে সমাজের সম্পর্ক কি? কবিতা কি অনাবিল অন্তঃপ্রেরণা? এই প্রশ্নগুলিরই উত্তর দিচ্ছেন বাংলার এই কবি সমর সেন তাঁর বাংলা কবিতা শীর্ষক প্রবন্ধে। কি বলছেন তিনি? তিনি বলছেন, একটি সহজ সত্য এরা ভুলে যান যে ভিতরের প্রেরণা যদি কবিতার মূল এবং একমাত্র উৎস হতো, তাহলে প্রতি বছরে, প্রতি মাসে, প্রতি সপ্তাহে মহৎ কবিতা রচিত হওয়ার পথে কোনো অন্তরায় থাকতো না। কাব্যের ইতিহাসে অন্তরায় আসে, তার কারণ কবিতা বিশুদ্ধ কল্পনা নয়। সামাজিক পরিস্থিতি এবং অন্তঃপ্রেরণার মধ্যকার আত্মীয়তা জটিল কিন্তু অনস্বীকার্য। একই প্রবন্ধের আরেকটি জায়গায় উনি বলছেন, পৃথিবীর সঙ্গে পাশ্চাত্য শিক্ষা আমাদের পরিচিত করেছে বটে, কিন্তু বণিক সভ্যতার গতিতে শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে, সত্যিকার শিক্ষিত এবং অর্ধশিক্ষিতের মধ্যে দুস্তর পারাবারের সৃষ্টি করেছে। ভারতবর্ষের অসংখ্য লোকের অক্ষর জ্ঞান নেই, সুতরাং লেখক ও পাঠক বলতে সাধারণত মধ্যবিত্ত শ্রেণীকেই বোঝায়। এই রেডিও পীড়িত, সিনেমা জর্জরিত, ফুটবল উৎকণ্ঠিত শ্রেণীর জীবনযাত্রা শেষ পর্যন্ত মহৎ কবিতার পরিপন্থী। ফলে আমাদের দেশে বিশিষ্ট আধুনিক কবিরা নিঃসঙ্গ এবং নিঃসঙ্গতার লাভের চেয়ে লোকসান বেশি। যতদিন পর্যন্ত ভারতবর্ষে আমূল সমাজ বিপ্লব না ঘটে, কুটিল কালচক্রে ভাঙন না ধরে, ততদিন
এই নিঃসঙ্গতা, হতাশা আর অবিশ্বাস বর্তমান সভ্যতার যেগুলি বিশেষত্ব তাদের ঘিরে থাকবে, ততদিন আমাদের শ্রেষ্ঠ রচনা প্রাণবান মূলসূত্রের অভাবে পীড়িত হবে। ইতিমধ্যে নেই মামার চেয়ে কানা মামার অন্বেষণ করাই ভালো। প্রবন্ধটির এতটা অংশ পড়লাম এই কারণে যে সেই সময়ে বুঝতেই পারছেন রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, এবং তাই সবাইকেই সেই প্রশ্নের সম্মুখীন হতেই হয়েছিল যে তিনি কতটা রবীন্দ্র প্রভাব যুক্ত আর কতটা রবীন্দ্র প্রভাব মুক্ত। কবি সমর সেন তার কাব্যগ্রন্থ ৩ পুরুষ, তাতে সাফাই বলে একটি কবিতা লিখেছিলেন, ১, ২, ৩, ৪ এরকম বিভিন্ন ভাগ দিয়ে। আমরা ৪ নম্বর অংশে তিনি যে কবিতাটি লিখেছিলেন সেটা একটু পাঠ করব। এই পাঠের মধ্য দিয়েই বা এই লেখার মধ্য দিয়েই কবি সমর সেন কতটা রবীন্দ্র প্রভাব যুক্ত ছিলেন বা কতটা রবীন্দ্র প্রভাব মুক্ত ছিলেন সেটা আমরা পরিষ্কার বুঝতে পারব। তিনি লিখছেন, গুরুদেব জানতেন কবি অমৃতের দূত, তাই তাঁর নাট্যে সংকট সময়ে হঠাৎ অদ্ভুত বহুরূপী ঠাকুরদাকে দেখি কিংবা কবিকে। আধ্যাত্মিক মুশকিল আসান তারা করে, তারপর জল পড়ে, পাতা নড়ে, তারপর সত্য শিব ও সুন্দর। আমি রোমান্টিক কবি নই, মার্কসিস্ট। অনেকে জিজ্ঞাসা করে, গুরুদেবের দৃষ্টির সঙ্গে তোমার তফাতটা কি? তফাতটা এই, বেদ উপনিষদের বুলি মুখে তিনি বরাবর অক্লান্ত বাউল, একই নৌকোয় একঘেয়ে খেয়া পারাপার করেছেন, কিন্তু জড়বাদী সুবুদ্ধির জোরে আজ আমি 2 নৌকোয় স্বচ্ছন্দে পা দিয়ে চলি। বুর্জুয়া মাখন আর মজুরের ক্ষীর ভাগ্যবানে কবিকে বিপুলা যশোদা নিশ্চয়ই দেবেন বলে আমার বিশ্বাস। জীবনযাত্রার গতি বদলাতে তাই বিশেষ আগ্রহ নেই, প্রয়োজনও দেখি না। আর্টের কৈবল্য শুধু, অখণ্ড চৈতন্য শুধু, আত্মচর্চার ধারালো সিঁড়ি ধাপে ধাপে উঠে প্রাণের গম্বুজে আমার এ যাত্রা, আমার এই ঊর্ধ্বগতি সবাই দেখুক, প্রগতিকেরা বিশেষ করে দিক হাততালি। কালক্রমে টেকনিক নিয়ে যাবে নবকাব্যলোকে, যেমন বুর্জুয়া টেকনিক কালক্রমে মার্কসিস্ট পৃথিবী আনে। দেশি লোকে হয়তো দেবে না গান, শুনুক এ গান ইংরেজ, চীন ও আমেরিকান। কবি সমর সেন জন্মগ্রহণ করেন 1916-তে, মানে কবি সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1919, অর্থাৎ মাত্র 3 বছর আগে কবি সমর সেন জন্মগ্রহণ করেন। দেখুন তখন কেমন একটা পরিবেশ ছিল বাংলা সাহিত্যে। মাত্র 3 বছরের বয়সে বড় কবি সমর সেন নানা কথা কাব্যগ্রন্থের নানা কথা নামাঙ্কিত যে কবিতাটি আছে সেই কবিতাটিকে উৎসর্গ করেছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়কে। যাক, যে কথা বলছিলাম, কবি সমর সেন কিন্তু খুব অল্প সময়ে কবিতা চর্চা করেছিলেন। উনি নাও ও ফ্রন্টিয়ার পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন। মস্কোতে প্রায় 5 বছর কাটিয়েছিলেন অনুবাদকের কাজ করে। ইংরেজি সাহিত্যে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় নিয়মিত লিখতেন, আর এই যে ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল পেয়েছিলেন, এই গোল্ড মেডেল বিক্রি করেই উনি ওনার প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা প্রকাশ করেছিলেন মাত্র 21 বছর বয়সে, মার্চ
1937। কয়েকটি কাব্যগ্রন্থের প্রথম কবিতা গোধূলি। অন্ধকার নেমে এলো পারহীন নিঃশব্দ স্রোতে, চাপা রক্তে ক্লান্ত পশ্চিমের আকাশ, আর দগ্ধ রজনীগন্ধার উপরে সন্ধ্যার স্তব্ধ হাসি। আজকের আকাশে কোথা থেকে দিয়েছে হাওয়া, সমস্ত গা শিরশির করে ওঠে। হাওয়ায় এলোমেলো ফুলের গন্ধ, আর দীর্ঘ রাত্রি ভোরে তীব্র নিঃশব্দ কিসের হাহাকার। নির্জন অন্ধকারে স্পন্দমান মুহূর্তগুলি কি যেন বয়ে আনে, কি যেন প্রতিক্ষণে মনে পড়ে। শুধু যেন শুনি, ক্লান্তভাবে শুনি আর শুনি সুদূর বিরহের করুণ পদধ্বনি। সমর সেন গদ্যে পদ্য লিখতেন নাকি গদ্যগুলোই পদ্য হয়ে যেত, সে বিতর্কের মধ্যে আমরা যাব না। আমরা শুধু সমর সেনের প্রথম কাব্যগ্রন্থে সমালোচনা করতে গিয়ে বুদ্ধদেব বসু যা বলেছিলেন তার অল্প কিছুটা অংশ শুনি। বুদ্ধদেব বসু বললেন, পারিপার্শ্বিক জীবনে ও সমাজে যা কিছু অনুদার ও অশুভ, কুৎসিত ও নিষ্ঠুর, তার বিরুদ্ধে নিজের মধ্যে যত গ্লানি ও বিরোধ, তার বিরুদ্ধে ধর্মের, সমাজের ও সাহিত্যের অন্ধ সংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আর সেই সঙ্গে প্রচলিত কাব্যরীতি ভেঙে চুড়ে নতুন রূপ ও রীতি রচনা। কবি কিশোরের প্রথম রচনার গতিপ্রবাহ দেখা যায় এসব দিকে। কবির রচনার এই গতিপ্রবাহ বোঝার জন্যে তিন পুরুষ কাব্যগ্রন্থের এটি ছোট্ট কবিতা স্তোত্র আমরা একটু শুনি। আদিদেবে একা সাজে পুরুষ প্রকৃতি, মহাজন চাষি তিনি সবাকার গতি। কৃষ্ণকালো বড় মেঘ জুড়েছে আকাশ, শ্যামবর্ণ মূর্তি তার চাষির আশ্বাস। ধান দেখে মহাজন বলেছে সাবাস। আকাশে শুনেছি আজ মেঘের বিষান, ঘরে ঘরে বুঝি আজ রাসলীলা গান। সাপ যত বসে আছে শিকারের তালে, রাত্রি এলো মৃত্যু লেখা ব্যাঙের কপালে। মহাজন গান গায় নদারথ ধান, অন্ধকার প্রেতলোকে ভাবে ভগবান। অক্ষম এ রায়বার ঈশ্বর কথনে, প্রভুর বন্দনা শুনি বেনের ভবনে। শ্রদ্ধেয় কবি সম্পাদক, আর কি বলবো জানি না, বুদ্ধদেব বসুর কবিতা যে পত্রিকাটি, সেই কবিতা পত্রিকাটির ১০০তম সংখ্যা পুরোপুরি ইংরেজিতে বেরিয়েছিল, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন কবিদের কবিতা নিয়ে। তো সেখানে আমাদের আলোচ্য কবি সমর সেনেরও ৩টি কবিতা অনুদিত হয়েছিল। অনুবাদ করেছিলেন সুজিত মুখার্জি। আমরা একটি কবিতা শুনি। ইতিহাস। তোমাকে বললাম এসো, তোমার ধূসর জীবন হতে এসো। তোমার রাত্রির এই ক্লান্ত স্তব্ধতা পার হয়ে এসো, যেখানে প্রভাতের রক্তিম আশা কাঁপছে, যেখানে আসে রাত্রের পাহাড়ে ঘন নীল আভাস, নামে সমুদ্রের গভীর অন্ধকার, আর তারারা জালে তীক্ষ্ণ নীল আগুনের শিখা আকাশের সুকঠিন নিঃসঙ্গতায়। তুমি কোনো উত্তর দিলে না, শুধু হাসলে। সে ক্লান্ত স্তিমিত হাসিতে রাত্রির অবিশ্রাম অশান্ত বিষণ্ণতা। এবার আমরা
ইংরেজি অনুবাদটি শুনব। হিস্ট্রি। I begged you, come, live your grey existence. Come across the tired stillness of your night, where the red hope of morning quivers, where the mountains of night turn blue, and the deep sea's darkness falls, and the stars light their sharp blue flames in the unyielding loneliness of the sky. You did not reply, you only smiled. In that tired, burnt out smile lay the night's restless, unending sorrow. কবি সবর সেনকে বোঝার জন্যে কোনো প্রবন্ধের কিছুটা অংশ বা এই দু চারটে কবিতা কখনোই যথেষ্ট নয়। তবুও এখন অনেক সময় অনেক কবির নাম আমরা উচ্চারণ করতে ভুলে গেছি। সেই হিসেবেই কবি সমর সেনকে নিয়ে একটু আলোচনা। একটা কাজ করা যাক। কবি সমর সেন মানেই খুব বিদগ্ধ একজন মানুষ তো নিশ্চিতভাবেই, তবু উনিও কিছু সরস কবিতা লিখেছিলেন। আজ একটি ছোট্ট সরস কবিতা পাঠের মধ্য দিয়ে আমার কবি সমর সেনের প্রতি শ্রদ্ধা জানানোর সমাপ্তি ঘটাব। কবিতাটি ফ্ল্যাট রিলিফ। এই ফ্ল্যাট রিলিফে নিয়ে কোন কবিতাটি লিখেছিলেন আমরা একটু শুনি। পাণ্ডব বর্জিত এ দেশ, সকালে বৃষ্টি, বিকেলে মন্ত্রী, হাট নষ্ট, চারিধারে ধান ক্ষেত ভেসে গেল, বৃষ্টি আর থামে না। দলে দলে তাই চলেছি সভায়, দেখি আগন্তুক মন্ত্রী কি বলেন। কি যেন খেয়ে তাঁর ঘোরতর অম্বল, রক্তবর্ণ মুখ, তাই স্বল্পভাষী। বিজয়ে প্রসাদে গেলেন ফিরে। যাতায়াতি খরচ কত, পৈটিক রসদ কত কঠিন তরল। শত্রুপক্ষ নানা কথা বলে, আবার বৃষ্টি। নমস্কার, এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম আমি অনুপ বন্দ্যোপাধ্যায়।